সরি আরবি, আমি আহানাকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করা এখন আমার পক্ষে সম্ভব না। যতই আমি বলি তোমার গায়ের রঙে আমার কিছু যায় আসে না, কিন্তু দিন শেষে এটাই ম্যাটার করবে। সমাজ তোমাকে কটু কথা শোনাবে, তো সাথে আমাকে আর আমার ফ্যামিলি মানুষদেরও শুনতে হবে। আর তোমার ফ্যামিলি স্ট্যাটাসও আমার সাথে যায় না। মানে তুমি আমি কোনোভাবেই একে অপরের হতে পারি না। আমি এখন বুঝতে পারছি তুমি আমার মোহ ছিলে, ভালোবাসা না। তুমি আমি কোনোদিনও এক হব না। ভালো থেকো আরবি। জায়ানের মুখ নিঃসৃত এক একটা নিষ্ঠুর বাক্যগুলো আরবির হৃৎপিণ্ডটা মনে হয় ঝাঁঝরা করে দিল। কি অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের বাপাসটায়। এত কষ্ট কেন? এটা তো হবারই ছিল, তাই না? ও আগেই বলেছিল ও শুধুমাত্র জায়ানের মোহ ছিল, যেটা কেটে গেলে জায়ান ওকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু ও তো লোকটাকে পছন্দ করে ফেলেছে। ভালো লাগে লোকটাকে ওর ভীষণ। আরবির অশ্রুধারা চোখ দিয়ে অবিরাম ঝরছে। নিঃশ্বাস নিতে এতটা কষ্ট হচ্ছে কেন? আরবি বুকের বাপাসটা খামচে ধরল, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমাকে ছেড়ে যাবেন না এভাবে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে বিয়ে ভেঙে দিলে আমি আর আমার বাবা মা সমাজে মুখ দেখাবো কিভাবে? আর তাছাড়া আপনাকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়েছি। ভালো লাগে আপনাকে আমার, এমনটা বলবেন না। জায়ান আজ কেমন নিষ্ঠুর হয়ে গেল। একবারও আরবির ওই মায়াময় কোমল মুখটার দিকেও তাকালো না। শক্ত কণ্ঠে বলে, আমি আমার সিদ্ধান্তে অটল। আমাকে আর ফলো করবে না। তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়। এই বলে জায়ান পিছনে ঘুরে গেল। তারপর এক পা দুপা করে চলে যেতে লাগলো। আরবি চিৎকার করে উঠল। কেঁদে কেঁদে জায়ানকে যেতে মানা করছে, কিন্তু জায়ান যেন আজ আরবির ওই করুণ স্বরের ডাক শুনতেই পাচ্ছে না। তার সম্পূর্ণ অগ্রাহ্য করে জায়ান আস্তে আস্তে ধোঁয়ায় মিলিয়ে গেল। আরবি হাত বাড়িয়েও ধরতে পারল না জায়ানকে। হারিয়ে ফেলল জায়ানকে আরবি। আরবি ধপ করে বসে পড়ল, চিৎকার করে কেঁদে ওঠে, আমাকে ছেড়ে যাবেন না জায়ান, যাবেন না। আমি মরে যাচ্ছি জায়ান, এত বড় কষ্ট আমাকে দেবেন না জায়ান। আরবির চোখে জলে জায়ানের পরিহিত শার্ট ভিজে যাচ্ছে। আরবিকে বুকে নিয়ে সোফায় বসেছিল জায়ান। ডক্টর এসে আরবিকে দেখে গিয়েছিল। আরবির প্যানিক অ্যাটাক হয়েছিল। ডক্টর দেখে যাওয়ার পর সবাই জায়ান আর আরবিকে একা অফিস রুমে রেখে চলে গিয়েছিল। জায়ান আরবিকে খুব যত্নে বুকের মাঝে আগলে নিয়ে ঘুমিয়ে গিয়েছিল। আরবির ফোপানোর আওয়াজে আর ওর চোখের জলে শার্টের ভেজা ভেজা অনুভব হওয়ায় জায়ানের ঘুম ছুটে যায়। ঘুমের মধ্যে আরবিকে এত করুণভাবে ফোপাতে দেখে অস্থির হয়ে ওঠে জায়ান। এভাবে কাঁদছে কেন মেয়েটা? কিসের এত ভয়? জায়ান দেখলো আরবি জায়ানের বুকের কাছের শার্টটা শক্ত করে খামচে ধরে আছে, যেন জায়ান কোথাও হারিয়ে যাচ্ছে। আর আরবি জায়ানকে কিছুতেই হারাতে দিবে না। আরবি কান্নার মাঝে বিড়বিড় করে কিছু বলছে। জায়ান শোনার জন্য কান পাতল। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আমি মরে যাব, আমার কষ্ট হচ্ছে। ফিরে আসুন আমার কাছে, ফিরে আসুন জায়ান। জায়ানের নামটা খুব করুণভাবে উচ্চারণ করলো আরবি। জায়ানের প্রেমিক হৃদয় তার প্রিয়তমা কাঠগোলাপের আহিন রূপ দেখে যেন যন্ত্রণায় থেতলে গেল। আরবি নরম গালে নরম স্পর্শ করে জায়ান ওকে ডাকতে লাগলো, আরবি, আরবি, আমি কোথাও যাচ্ছি না। চোখ খোলো আরবি, এই তো আমি। দেখো তোমার কত কাছে আমি। তুমি আমার বুকের মাঝে আছো আরবি। এর থেকে নিরাপদ স্থান আর কোথাও পাবে তুমি? তাকাও আমার দিকে। জায়ান আরবির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জায়ানের আদরের স্পর্শে আর ডাকে আস্তে আস্তে চোখ মেলে তাকায় আরবি, কিন্তু অসহ্য মাথা যন্ত্রণায় আবারও চোখ বন্ধ করে ফেলে। মাথায় হাত দিয়ে আবারও পিটপিট করে তাকায়। এইবার পূর্ণ দৃষ্টিতে আরবি জায়ানের দিকে। জায়ানকে ওর এত কাছে এত নিকটে দেখে আরবির চোখ জোড়া ছলছল করে ওঠে। কাপা হাতটা বাড়িয়ে জায়ানের খোঁচা খোঁচা দাড়ি সমেত গালে হাত ছোঁয় আরবি। জায়ান আরবির স্পর্শে চোখ বন্ধ করলো। আরবির সেই হাতের উপর হাত রাখলো। এই প্রথম আরবি নিজ স্বেচ্ছায় জায়ানের এত কাছে এসছে, এভাবে ছুঁয়েছে ওকে। আরবির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ফুপিয়ে উঠল আরবি। জায়ান থপ করে চোখ খুলল। যত্ন সহকারে আরবির চোখে জল মুছে দিল। কোমল গলায় বলল, কেন কাঁদছো? এভাবে কেঁদে আমার হৃদয়ে কেন আঘাত করছো? তোমার এক একটা অশ্রুর ফোঁটা আমার বুকে তীব্র ব্যথা সৃষ্টি করছে। এভাবে কেঁদো না মেয়ে, মরণ যন্ত্রণা হয় আমার। আরবি জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। নিজের কান্না থামানোর চেষ্টা করছে। কিছুটা স্বস্তি পেতেই ভেজা কণ্ঠে বলল, যদি কোনোদিন লোকজনদের কটু কথায় তারা যদি তাচ্ছিল্য করে হাসাহাসি আমার কারণে আপনাকে নিয়ে করে, তাহলে কি আমাকে ছেড়ে দেবেন আপনি? এই বিষাক্ত কথাগুলো বলল কিভাবে আরবি? ভাবতে পারলো কিভাবে? ওর ভালোবাসা কি এতটাই ঠুনকো? সামান্য লোকজনের কথায় ও আরবিকে ছেড়ে দিবে, যার মধ্যে ওর সম্পূর্ণ অস্তিত্ব বিরাজমান? তাকে কিভাবে ছাড়বে জায়ান? রাগ হলো জায়ানের, চোয়াল শক্ত হয়ে আসলো। আরবির মাথার পেছনে হাত দিয়ে আরবির চুল খামচে ধরল।
মৃদু ব্যথা পেল আরাবি, তবে শব্দ করল না কোনো প্রকার। জায়ান দত্তের দাঁত চিপে বলল, সাহস কিভাবে হলো তোর? কিভাবে ভাবতে পারলি তুই এসব? আমাকে ভালোবাসিস না ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে অ্যাটলিস্ট আমার ভালোবাসাকে ঠুনকো মনে করে তাকে অপমান করিস না। আমি একবার না বহুবার বলেছি, আমি তোর গায়ের রং দেখে তোকে ভালোবাসিনি। ইয়োর স্কিন কালার ডাজন্ট ম্যাটার টু মি। এই একটা কথা কেন বুঝিস না? তোর কি দেখে আমি তোকে ভালোবেসেছি তা আমি নিজেও জানি না, শুধু এইটুকু জানি আমি তোকে ভালোবাসি, বুঝেছিস? জায়ান ছেড়ে দিল আরাবিকে, তারপর সোফা থেকে উঠে দাঁড়ালো। নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারছে না কিছুতেই। জায়ানের কেবিনের এক পাশে দেওয়ালের সম্পূর্ণ কাচের, যেখান থেকে বাইরের সবকিছু দেখা যায়। জায়ান সেখানে গিয়ে দাঁড়ালো। রাগ কন্ট্রোল করতে না পেরে শেষমেশ ধূপধাপ করে একের পর এক ঘুষি সেই দেওয়ালে দিতে লাগলো। আরাবি হতভম্ব। এতটা রাখতে জায়ানকে এখনো দেখেনি আরাবি। এটা আজই প্রথম। ভয় পেয়ে গেল আরাবি, কিন্তু যখন দেখলো জায়ানের হাত ফেটে রক্ত বের হচ্ছে, দ্রুত ছুটে এলো জায়ানের কাছে। জায়ান আবার একটা ঘুষি মারতে যাবে, তার আগে আরাবি হুট করে জায়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে। জায়ানের হাতটা সাথে সাথেই থেমে যায়। আরাবি ভাঙা কণ্ঠে বলে, এমন করবেন না, থেমে যান, আপনার হাত থেকে রক্ত ঝরছে। জায়ান তাচ্ছিল্য হেসে বলে, হাতের ক্ষতটা দেখা যায় বলে দেখলে, কিন্তু তোমার কথার আঘাতে যে আমার হৃদয়ে অদৃশ্য ক্ষত হয়েছে সেটা কেন দেখতে পাচ্ছ না? কেন বুঝতে পারছো না? আরাবি আরো শক্ত করে ধরলো জায়ানকে, চোখ বন্ধ করে বলে, আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই ভয় পেয়ে ও সব বলে ফেলেছিলাম, আর বলবো না, সরি, আপনি একটু শান্ত হন। জায়ান ওর বুকের কাছে থাকা আরাবির মুঠো হাত জোড়া ছাড়িয়ে নিল। এটা করে চমকে গেল আরাবি। কিছু বলবে তার আগেই আরাবির হাত ধরে টেনে ওকে নিজের সামনে নিয়ে আসে। তারপর আরাবিকে ঠেলে ওই কাছের দেওয়ালের সাথে ঠেসে ধরে। আরাবির কাঁধের ওড়নার দিকে হাত বাড়াতেই আরাবি চোখ খিচে বন্ধ করে নেয়। জায়ান ওড়নাটা সরিয়ে ফেলে, তারপর মুখ গুজে দেয় আরাবির কাঁধে। সেখানে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে রাখে। জায়ানের প্রথমবার করা এমন স্পর্শে দিশেহারা হলো আরাবি। থরথরিয়ে কেঁপে উঠল শরীর। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মেয়েটা। জায়ানের কাঁধে হাত রেখে সেখানটায় শক্ত হাতে খামচে ধরে। জায়ান যেন পাগল হয়ে যাচ্ছে আরাবির দেহের মিলির সুঘ্রাণে। জোরে নিঃশ্বাস টেনে নিয়ে আবারও ছাড়লো জায়ান। জায়ানের নিঃশ্বাসের উষ্ণতা সেখানটা এসে পড়েছে। আরাবির মনে হলো সেখানটা যেন অসাড় হয়ে গিয়েছে। জায়ান এবার আরাবির কাঁধে কামড় দিল। জায়ানের দন্তাঘাতে ব্যথা পেয়ে আরাবি নিজেই জায়ানের আরো কাছে এসে ওকে শক্ত করে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিল জায়ান। স্থানটা লাল হয়ে গিয়েছে, দাঁতের আঘাতের স্থানগুলো ফুলে গিয়েছে। জায়ান এইবার সেই আঘাতের স্থানে ফটাফট 2-3টে চুমু দিয়ে দিল। তারপর দ্রুত নিজেকে স্বাভাবিক করে সরে আসলো। এদিকে যেন প্রথমবার জায়ানের ঠোঁটের স্পর্শে নিজের দেহে অনুভব করতে পেরে যেন আরাবির দুনিয়াদারি ঘুরছে, ভন ভন করছে মাথাটা। গায়ে যেন বিন্দু মাত্র শক্তি নেই। জায়ান যেন সব শুষে নিয়েছে। আরাবি টালমাটাল পায়ে দাঁড়াতে না পেরে পড়ে যেতে নাই। জায়ান দ্রুত আরাবিকে নিজের সাথে আঁকড়ে ধরে। আরাবির অবস্থা দেখে মুখ টিপে হাসছে জায়ান। এটুকুতেই এই অবস্থা মেয়েটার, তাহলে বিয়ের পর কি হবে? তবে এটা করতে চায়নি জায়ান, কিন্তু নিজের রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না, সেজন্য এটা করেছে। না হলে রাগ উঠলে ওর হুঁশ থাকে না, পরে মেয়েটা অনেক ভয় পেয়ে যাবে। মেয়েটার কাছে আসলে ওর একটুখানি স্পর্শে জায়ান শান্তি পায়। তাই তো শান্তির সন্ধানেই এমনটা করেছে, আর তা ম্যাজিকের মতো কাজেও লেগেছে। জায়ান আরাবিকে কোলে তুলে নিল। আরাবি চুপচাপ জায়ানের বুকে মুখ গুজে নিল। জায়ান গিয়ে সোফায় বসলো। আরাবিকে নামালো না কোল থেকে। দুষ্ট হেসে আরাবির কানে কানে বলে, শোল্ডারের চুমু দেওয়াতে এই অবস্থা, যখন আমি তোমাকে লিপ কিস করবো তখন কি করবে? আরাবির শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এসছে। জায়ানের বুকে কপাল ঠেকিয়ে চুপচাপ বসে আছে ও। কি বলবে ও এখন? লোকটা লাগাম ছাড়া কথাবার্তায় ওর কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। লজ্জায় ওর গাল গরম হয়ে উঠছে, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। জায়ান হাসলো, ফের ফিসফিস করে বলল, বিয়ের পর তোমার এই দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে, প্রতিটি অংশে আমার ভালোবাসার স্পর্শে মাতাল করবো তোমায়, খুন করে ভালোবাসবো। তুমি তখন কি করবে কাঠগোলাপ? কোথায় লুকাবে? সেই আমার বক্ষপিঞ্জরে সেই তোমার স্থান হবে। তোমার লুকানোর একমাত্র নিরাপদ স্থানই যে আমি, আর আমার ব্যক্তিগত সবচেয়ে প্রিয় ফুল তুমি। আহানা আমার কাজিন। মায়ের ইচ্ছে ছিল আহানা আর আমার বিয়ে দেয়ার, বাট উই নেভার হ্যাড সাচ এ রিলেশনশিপ। আমি ওকে আমার বোন মানি, ও আমার কাছে ঠিক নূরের মতো। আর আহানা নিজেও আমাকে আর ইফতিকে বড় ভাই মানে। আরাবি চুপটি করে লেপ্টে আছে জায়ানের কাছে, কিছুই বলছে না। কি আর বলবে?
শুধু শুধু ভয় পেয়ে প্যানিক অ্যাটাক হয়ে গেল ওর। একটু আগেই আরবি জায়ানের কাছে ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছে ওর সাথে যে মেয়েটা ছিল সেটা কি আহানা ছিল। আরবি ভেবেছিল জায়ান রেগে যাবে, কিন্তু না, জায়ান রাগ করেনি একটু, বরঞ্চ উপরোক্ত কথাগুলো অনেক নম্র স্বরেই বলেছে। সবটা শুনে যেন আরবির বুকের ভেতরে থাকা সব ভয় দূর হয়ে গেল। জায়ান আরবির দিকে তাকালো, ওর এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। আরবি মুচকি হাসল। জায়ান এবার প্রশ্ন করলো, আরবি, সত্যি করে বলো তো, তোমার এমন কি হয়েছে যার কারণে তোমার এইভাবে প্যানিক অ্যাটাক শুরু হয়ে গিয়েছিল? আমি সবটা সত্যি জানতে চাই। তুমি জানো মিথ্যে কথা আমার পছন্দ না। আরবি চট করে উঠে বসলো, ভয়ে ভয়ে তাকালো জায়ানের দিকে। জায়ান তীক্ষ্ণ চোখে আরবিকে পর্যবেক্ষণ করছে। কিছু একটা হয়েছে, আরবির চোখ মুখ দেখেই জায়ান বুঝতে পারছে। জায়ান শান্ত কণ্ঠে বলল, বলো আরবি, আমার কাছ থেকে কিচ্ছু লুকাবে না? আরবি লম্বা শ্বাস নিল। সত্যিই তো, জায়ানের থেকে কথা লুকোবে কেন আরবি? যার সাথে পুরোটা জীবন কাটাতে হবে তার কাছে মিথ্যে বলবে কেন? আর কেনই বা এত লুকোচুরি খেলবে? এই মানুষটার কাছেই তো ওর সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে হবে। আরবি মনস্থির করলো, তারপর একে একে সকালের ঘটনাগুলো বলল জায়ানকে। সবটা শুনে জায়ানের দিকে তাকালো আরবি। জায়ানকে শান্ত চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আরবি অবাক হলো। কি হলো, লোকটা তো শান্ত কেন? আরবি শুকনো ঢোক গিলে বলে, আপনি রাগ করেননি? জায়ান বাঁকা হাসল। আরবির আরেকটু কাজ ঘেঁষে বসলো, ঘাড় কাত করে আরবির ঠোঁটের দিকে তাকিয়ে বলে, আমি যদি রেগে থাকি তাহলে আমার ঠোঁটে চুমু খেয়ে আমার রাগটাকে শান্ত করবে? আহ, এত বেশরম কেন এই লোক? এত লাগাম ছাড়া কেন তার কথাবার্তা? আরবি লজ্জায় মুখ নামিয়ে নিল। জায়ান হাসলো আরবিকে লজ্জা পেতে দেখে। আরেকটু লজ্জা দিলে কেমন হয়? জায়ান ওর বাম পাশের ভ্রু তর্জনী আঙ্গুলের সাহায্যে চুলকে বলল, তোমায় চুমু দিয়েও তো শান্তি পাবো না। আমার চুমু ডোজ নেওয়ার মতো স্ট্যামিনা তোমার শরীরে নেই। সামান্য শোল্ডারে চুমু দিয়ে কাঁপাকাঁপি করে পড়ে যেতে নিলে। ঠোঁটে চুমু খেলে তো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আরবি যেন এবার মনে হলো মাটি ফাঁক হোক, আরো ঢুকে যাক সেখানে। এই লোকটা আর সবার সামনে একদম গম্ভীর হয়ে থাকে, ওর কাছে আসলেই তার মুখে কথার খুই ফুটে। এমন কেন লোকটা? কেন বুঝে না? ওর এহেন কথাবার্তায় আরবের অনেক লজ্জা লাগে। অবশ্য আরবি জানে জায়ন এসব কথাবার্তা ইচ্ছে করেই বলে। আরবি পিটপিটিয়ে তাকায় জায়নের দিকে, গাল ফুলিয়ে বলে, আপনি আমার রীতিমতো ইনসাল্ট করছেন। জায়ান ভ্রু উঁচু করে বলে, ইনসাল্ট? তোমাকে ইনসাল্ট কোথায় বললাম? এটা তো সত্যি কথা বললাম। স্বামী সোহাগ পেতে হলে শরীরে শক্তি বাড়াতে হবে, তার জন্য বেশি বেশি খেতে হবে। খেলেই তো স্ট্যামিনা বাড়বে। বাট তোমার যেই পাটকাঠির মতো শরীর, বাসরাতে আমি যদি লিপকিস করি তাতেই তো মনে হয় তুমি বেহুশ হয়ে 3 দিন বেহুশ হয়ে থাকবে। এমনটা করলে তো হবে না শোনা। খেতে হবে বেশি বেশি করে। আমার আদর লাগবে না বলো? আরবি উঠে দাঁড়ালো, জায়নের থেকে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো। লজ্জায় যেন মরে যাচ্ছে আরবি। কি শুরু করে দিয়েছে এই লোক? আরবি নাক মুখ কুচকে বলে, আপনি চরম অসভ্য একটা লোক। এত বেশরম কথাবার্তা কেউ বলে কি করে? জায়ানের যেন পছন্দ হলো না আরবি জায়ানের কাছ থেকে সরে যাওয়ায়। ও উঠে গিয়ে আরবির সামনে দাঁড়ালো। আরবি আবার পেছোতে নিবে তার আগে আরবির কোমর আঁকড়ে ধরলো জায়ান। আজকাল টানে ওকে নিজের কাছে এনে নিঃস্বার্থ কণ্ঠে বলে, পুরুষ মানুষ একজনের কাছেই নির্লজ্জ, বেশরম আর অসভ্য হয়, আর সেটা হলো তার বউ। আর আমি এমনিতেই ভীষণ নির্লজ্জ। আর লজ্জা পাবে মেয়েরা, ছেলেরা লজ্জা পায় নাকি? জানতাম না তো। সরুন তো আপনি। জায়ান আরবিকে আর একটু শক্ত করে ধরে বলে। সরেছি। আরবি কাঁদো কাঁদো মুখে বলে, এটাকে সরে যাওয়া বলে? ইয়েস, তুমি সরতে বললে আমি আরো তোমার কাছে আসবো। আরবি বোকা বোকা কণ্ঠে বলে, আর যদি কাছে আসতে বলি তখন দূরে সরে যাবেন? জায়ান মাথা নিচু করে আরবির কানের কাছে মুখ আনল। আরবি শক্ত করে আঁকড়ে ধরলো জায়ানের শার্ট, চোখ জোড়া ঠেসে বন্ধ করলো। জায়ান ফিসফিস করে বলল, একবার কাছে আসতে বলেই দেখো না, এতটাই কাছে আসবো যে তুমি নিঃশ্বাস ফেলার জায়গাটুকুও পাবে না। জায়ান আরো কিছু বলবে তার আগেই দরজায় শব্দ করলো কেউ। সাথে সাথে ওই পাশ থেকে ইফতির কণ্ঠস্বর ভেসে আসলো, ভাই আসতে পারি? ভাবির জ্ঞান ফিরেছে। হ্যাঁ আয়। আরবি সরে এলো জায়ানের কাছ থেকে। জায়ান বাঁকা হাসলো। ইফতি, আলিফা আর রাহানা ভেতরে প্রবেশ করলো। জায়ান এমন ভাব করলো যেন সে কিছুই করেনি। এদিকে আরবির এখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বদমাইশ লোক কি কি করলো ওর সাথে। এদিকে আলিফা এসে জড়িয়ে ধরলো আরবিকে। মেয়েটা বোধহয় কেঁদেছে ভীষণ। আলিফা ভাঙা গলায় বলে, এখন কেমন লাগছে তোর? আরবি আলিফার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, যেন আলিফাকে শান্ত করার প্রচেষ্টা। আমি ঠিক আছি, চিন্তা করিস না।
আরিফা এইবার আরবিকে ছেড়ে দিল। ভয় পাইয়ে দিয়েছিলি পুরো। বলতে বলতে আবারও আলিফার চোখে জল আসে। আরবি হেসে হাত বাড়িয়ে মুছে দেয়। ইফতি নাক মুখ কুচকে ফেলে তা দেখে, বলে, এইবারও তো কান্না থামাও, সেই যে কান্না শুরু করেছো। আলিফা নাক ফোলালো, রাগী চোখে ইফতির দিকে তাকিয়ে বলে, আপনার সমস্যাটা কি? এখন কি শান্তি মতো কাঁদতেও পারবো না? আমি কি সেটা না করেছি? বাট কান্না করারও একটা লিমিট থাকে। কিছু থেকে কিছু হলেই চোখের পানি নাকের পানি এক করে ফেলে। এবার যেন আলিফা আরো ক্ষেপে গেল, চিবিয়ে চিবিয়ে বলে, আমি নাকের পানি চোখের পানি এক করে ফেলি? বদমাইশ লোক। আমার থেকে আই লাভ ইউ শোনার জন্য যে নিজে ভ্যা ভ্যা করে, তখন আমি আপনাকে জীবনেও সেটা বলবো না। আসিয়েন আবার আমার কাছে। সবাই হাঁ করে ওদের দুজনের ঝগড়া দেখছে। ইফতি খুক খুক করে কেসে উঠল, তারপর চোখ রাঙালো আলিফাকে। আলিফা এতক্ষণে বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সামনে জায়ান দাঁড়ানো, এই কারণে মেয়েটা যেন দ্বিগুণ লজ্জা পেল। আস্তে আস্তে চোরের মতো গিয়ে আরবির পেছনে লুকিয়ে পড়ল। এদিকে আরবি আর আহানা হু হা করে হেসে দিল। জায়ানও হালকা হাসল, তবে আরবির হাস্যোজ্জ্বল মুখের দিকে চোখ যেতেই চোখ জোড়া জড়িয়ে এলো জায়ানের। হৃদয়ে প্রশান্তির ঢেউ বয়ে গেল। মুগ্ধ হয়ে দেখতে থাকলো আরবি স্নিগ্ধ কোমল মায়া জড়ানো হাস্যোজ্জ্বল মুখ। আহানা এইবার নিজেই এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল আরবির দিকে। মুচকি হেসে বলে, হ্যালো ভাবি, আমি আহানা, জায়ান ভাইয়ার কাজিন, খালাতো বোন। আরবি একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগলো, তবে শেষে হাত মেলালো আহানার সাথে, বলল, আমি আরবি মৃধা। তোমার নামটা যেমন সুন্দর, তুমিও দেখতে সুন্দর। কি মিষ্টি দেখতে তুমি। ভাইয়া এই জন্যই বোধ হয় তোমাকে দেখে এত পাগল হয়ে গিয়েছে। আরবি লজ্জা পেল, মৃদু স্বরে বলল, তুমি তো আমার থেকেও বেশি সুন্দর, একদম বিদেশি পুতুল একটা। থ্যাংক ইউ ভাবি। আহানা আরবিকে জড়িয়ে ধরল। আরবি প্রথমে ভরকে গেলেও পরে নিজেকে সামলে নেয়। আহানাকেও জড়িয়ে ধরে। মেয়েটা যেমন দেখতে সুন্দর, ওর ব্যবহারটা তেমন সুন্দর। কিভাবে এক সেকেন্ডে ওর সাথে মিশে গেল? আর এই মেয়েটাকে নিয়ে নাকি আরবি ভয় পাচ্ছিল? মাথা থেকে এইবার অযথা চিন্তা সব ঝেড়ে ফেলে দিল। আর এইসব ফালতু বিষয় নিয়ে চিন্তা করবে না আরবি। এখন সময় এসছে জীবনটা উপভোগ করার। জায়ানের সাথে সুন্দর একটা জীবন অতিবাহিত করতে চায় আরবি ভেবে মুচকি হাসলো আরবি। আলিফা আর আহানা নিজেদের মাঝে কথা বলায় ব্যস্ত। জায়ান এতক্ষণে সিসিটিভি ফুটেজ চেক করে নিয়েছে, আলিফাকেও দেখিয়েছে সেটা। ভিডিও দেখা শেষ হতেই জায়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেয়ে দুটাকে যেন কাল থেকে আর অফিসে না দেখি। আর হ্যাঁ, ওদের স্পেশাল ট্রিটমেন্ট করতে ভুলবি না। আমার আরবি আজ ওদের কারণে কষ্ট পেয়েছে, এত সহজে পার পেয়ে যাবে। সোফিয়া আন্টির কাছে পাঠিয়ে দিস ওদের, উনি ভালোভাবে খাতির যত্ন করবে মেয়ে দুটোর। ইফতি জায়ানের কথা সব শুনে হেসে বলে, তুমি যেভাবে বলছো সেভাবেই সব হবে ভাই। ইফতির কথা শুনে জায়ান বাঁকা হাসলো। আজ বিয়ে শপিং এ যাবে সবাই। আরবি, ওর বাবা মা, ফাহিম সবাইকে আসতে বলেছে শাখাওয়াত পরিবার। জিহাদ সাহেব আর লিপি বেগম আসবেন না জানিয়ে দিয়েছেন। এটা কি হয়? মেয়ের বিয়ে শপিং এ তারা কিভাবে যাবে? ফাহিমও যাবে না বলেছিল, কিন্তু আরবি ফাহিমকে সাথে নিবেই নিবে। শাখাওয়াত পরিবারের সাথে এখনো আরবি মানিয়ে নিতে পারেনি। সম্পূর্ণ অচেনাই ধরতে গেলে তারা। ওখানে একা গেলে অস্বস্তি লাগবে ওর, তাই ফাহিমকেও জোরাজোরি করে রাজি করিয়েছে। এখন তৈরি হয়ে বসে আছে আরবি। জায়ান নিতে আসতে চেয়েছিল, আরবি নিজেই মানা করে দিয়েছে ফাহিমের সাথে এসে পড়বে ও। জায়ান রাজি হচ্ছিল না, আরবি অনেক কষ্টে রাজি করিয়েছে। এদিকে ফাহিম কলেজ থেকে আসতেই ঝটপট গোসল নিয়ে তৈরি হয়ে নিল। ফাহিম আসতেই ওরা বেরিয়ে পড়লো গন্তব্যের উদ্দেশ্যে। বসুন্ধরা শপিং মলের সামনে বাইক থামালো ফাহিম। ফাহিমের একটু অস্বস্তি লাগছে। ওরা কখনোই এত বড় শপিং মলে শপিং করতে আসেনি। ওদের ইনকাম যেটুকু সেটুকু অনুযায়ী বড় জোর নিউ মার্কেট চাই। বসুন্ধরায় জিনিসপত্রের যেই দাম, তা ওদের ধরা ছোঁয়ার বাহিরে। ফাহিম আরবির দিকে তাকালো। বোনটা তার রাজকপাল, তবে ফাহিম কখনোই আশা করেনি আরবিকে বড়লোক বাড়িতে বিয়ে দিবে। ও চাইতো সামান্য 3 বেলা 2 ভাত আর নিজের সম্মান আর ইজ্জত রক্ষার ক্ষেত্রে পরিধানের 2 কাপড় পেয়েও যেন তার বোন সুখে থাকে। একটা দায়িত্ববান ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার আশা করেছিল ফাহিম, সেই সাথে একটা ভালো পরিবার। আরবি তো ওর কাছে আর ওর বাবা মায়ের কাছে হুড়পড়ি, কিন্তু সমাজের লোক কি তা মানে? আরবির গায়ের রঙের কারণে ফাহিম এই আশা কোনোদিন করেনি। ওর বোন তো ওর কাছে অনেক সুন্দর, কিন্তু বাকিরা তো এই সৌন্দর্য বুঝবে না। কিন্তু ওপরওয়ালা ওদের ওপর মনে হয় অনেক সন্তুষ্ট, তাই তো এত ভালো পরিবার এত ভালো ছেলের কাছে বোনকে বিয়ে দিতে পারছে। সেই সাথে টাকা পয়সারও অভাব নেই।
বোনটা তার রাজরানী হয়ে থাকবে। ফাহিম আরবির হাস্যোজ্জ্বল ওই মুখের দিকে যতবার তাকায় ততবারই বুঝতে পারে এখানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করেনি ফাহিম। আরবির মুখ থেকে যেই উজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে এতেই বোঝা যায় বোন তার ভীষণ খুশি এই সম্বন্ধে। এসব ভেবেই মুচকি হাসল ফাহিম। ফাহিম ঘুরে দাঁড়ালো। এখন ভেতরে যেতে হবে, কিন্তু তার আগেই দূর থেকে ছুটে আসতে থাকা নূরকে দেখেই হকচকিয়ে যায়। এই মেয়ে এমন ম্যারাথন রেসের প্রতিযোগীদের মতো দৌড়াচ্ছে কেন? পড়ে গেলে তখন কি হবে? আর এতগুলো মানুষ এখানে, যদি কারো সঙ্গে ধাক্কা লেগে যায়, যদি কোনো ছেলের সাথে ধাক্কা লাগে তখন কি হবে? এসব ভেবেই ভ্রুকুচকে আসে ফাহিমের। এদিকে ফাহিমের কাছে এসে পায়ের গতিতে ব্রেক কষে নূর। থামতেই দু হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগে। ফাহিম তীক্ষ্ণ স্বরে বলে, যেভাবে দৌড়াচ্ছিলেন মনে হচ্ছে পাগলা কুকুর তাড়া করছিল। নূর সোজা হয়ে দাঁড়ালো। এবার ফাহিমের দিকে চোখ ছোট ছোট করে তাকালো, বলল, বেআই সাহেব, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ফাহিম বুকের মধ্যে দুহাত ভাঁজ করে বেঁধে বলে, তাই নাকি? তা আমি ঠিক কিভাবে আপনার অপমান করলাম? ফাহিম তীক্ষ্ণ নজরে তাকালো নূরের দিকে। নূর হকচকিয়ে গেল অমন দৃষ্টিতে। হাজারো সাহস রাখুক মনে, ফাহিম এমন দৃষ্টিতে ওর দিকে তাকালেও সবকিছু গুলিয়ে যায়। তাও নূর সেটা বুঝতে দিল না ফাহিমকে। উল্টো মুখ ভেঙচি কেটে বলল, আমি ভাবিকে দেখে দৌড়ে এসেছি। আপনি 1 ডিগ্রি বেশি বোঝেন বেআই সাহেব। নূর গিয়ে এবার আরবিকে জড়িয়ে ধরল শক্ত করে। ভাবি, আমি তোমায় ভীষণ মিস করেছি। আরবি এতক্ষণ ফাহিমা নূরের ঝগড়া দেখছিল। বেশ মজাই লাগছিল দেখতে। ওর ভাই যে এভাবে কোনো মেয়ের সাথে তর্কে জড়াতে পারে তাই প্রথম দেখলো আরবি। তাই তো এতটা এক্সাইটেড হয়ে দেখছিল। তারপর হঠাৎ করে নূর এসে এভাবে ধরায় মেয়েটা চমকে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নূরকেও জড়িয়ে ধরল। মুচকি হেসে বলে, আমিও মিস করেছি। নূর এবার আরবিকে ছেড়ে দিল। তারপর গাল ফুলিয়ে বলে, মিথ্যে কথা বলছো তুমি। আরবি ভরকে যায়, আমতা আমতা করে বলে, মিথ্যে কথা কখন বললাম নূর? এই যে তুমি বললে তুমিও আমায় মিস করেছো। যদি মিস করেই থাকতে তাহলে আমাকে একটাবার ফোন দিতে, তাই না? আরবির ঠোঁটের হাসি নিভে আসলো। মুখ ভার করে বলে, তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই, তাই তো ফোন দিতে পারিনি। তবে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো, আসলে আমি তোমাদের সবার কথা তার কাছ থেকে জিজ্ঞেস করি। নূর হেসে ফেললো এবার। বলল, আরে ভাবি চিল, মন খারাপ করছো কেন? আমি তো জাস্ট মজা করলাম। তবে দোষ তোমার বরের, বুঝলে? জায়ান ভাই একদিন কথা বলছিল তোমার সাথে। আমি এত করে চাইলাম কথা বলার জন্যে তোমার সাথে, কিন্তু সে তো দিলই না। এর বিচার তুমি করবে, বুঝলে? বকা দিবে ভাইয়াকে। কে কাকে বকা দেবে? গম্ভীর স্বরের আওয়াজে চমকে উঠে আরবি। পাশে তাকিয়ে দেখে জায়ান দাঁড়ানো ওর সাথে। জায়ান নূরের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে, কিন্তু সুযোগ বুঝে আরবির হাত ধরতে দেরি করলো না। জায়ান এমনটা করায় চোখ বড় বড় করে তাকালো আরবি। কি কি করছে কি লোকটা? নূর, ইফতি আর ওর ভাই সবাই এখানে, আর এই লোক সবার সামনে এভাবে ওর হাত ধরে নিল। ইস, সবাই দেখলে কি ভাববে? লজ্জা পাবে না ও? জায়ান নূরকে আবারও প্রশ্ন করে, কিরে বললি না কে কাকে বকা দেবে? নূর দাঁত কেলিয়ে হেসে বলে, এখন একদম ভয় পাই না আমি তোমায়, বুঝলে? আমার সাইড এখন ভারী হয়েছে। ভাবি আমার পক্ষে। আমাকে কিছু বললে ভাবি তোমায় বকে দিবে, তাই না ভাবি? শেষের বাক্যটা বলে উত্তরের আশায় তাকালো নূর। আরবি থতমত খেল, পরপর মৃদু মাথা দোলালো। জায়ান এবার আরবির হাতে চাপ দিল। আরবি তাকালো জায়ানের দিকে। জায়ান বাঁকা হেসে বলে, তুমি আমাকে বকা দেবে? আরবি দ্রুত মাথা দুলিয়ে জায়ানকে না বোঝালো। জায়ান মুখ অন্যদিকে ঘুরিয়ে হেসে ফেলল। এই মেয়েটা এত কিউট কেন? ওর এমন বোকা বোকা চাহনি দেখলেই তো জায়ান পাগল হয়ে যায়। বড্ড ডেসপারেট হয়ে পড়ে ও। তখন খুব করে কাছে পেতে ইচ্ছে করে মেয়েটাকে। তবে এতটা ডেসপারেট হলে তো হবে না। আর মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিন তো ধৈর্য ধরে থাকতেই হবে। ভাবনার মাঝে এই ফোন বেজে উঠে জায়ানের। জায়ান রিসিভ করলো। ওপাশ থেকে কথাগুলো শুনে বলে, ইয়া মাম, উই আর কামিং। উই আর ইন দ্য পার্কিং এরিয়া। হ্যাঁ, আরবি আর ফাহিমকে এখানেই পেয়েছি। হ্যাঁ, নূরও এখানেই আছে। ফোন কাটতে জায়ান এবার সবার উদ্দেশ্যে বলে, চলো এইবার ভেতরে যাওয়া যাক, সবাই অপেক্ষা করছে। সবাই সম্মতি দিল। একের পর এক শাড়ি, লেহেঙ্গা দোকানদার বের করেই যাচ্ছে। ঠিক কোনোটাই ভালো লাগছে না জায়ানের। জায়ানের মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে একদম। তারপরেই নিজেকে শান্ত রেখে বলে, Say me something beautiful and unique. এগুলো একটাও ভালো না। ওকে স্যার, জাস্ট 1 মিনিট। এবার এমন 2টা লেহেঙ্গা দেখাবো যে আপনি না পছন্দ করে থাকতেই পারবেন না।
জায়ান মাথা দোলালো। দোকানদার দুটো ড্রেস আনলেন, তারপর সেটা খুলে দেখালেন জায়ানকে। একটা সিঁদুর লাল রঙের লেহেঙ্গা, যেটা কারুকাজ জায়ানের পছন্দ হলো না। তারপর অপর ড্রেসটা জায়ান খুলতে বলল। সেটা খুলতে জায়ানের যেন নজর কেড়ে নিল সাথে সাথে। একটা পাকিস্তানি জোয়াল ব্রাইডাল গাউন এটা, কালো খয়েরি রঙের মধ্যে গোল্ডেন জরি সুতোর কাজ করা, তার মাঝে হেভি স্টোনের কাজ। এটা দোপাট্টাও ভীষণ সুন্দর। জায়ানের এক দেখাতেই পছন্দ হয়ে গেল। জায়ান হাসি হাসি মুখ করে বলে, এটাই ফাইনাল, এটাই নিব আমরা। আরবি আরবি ডাক শুনে বলে, জি বলুন। যাও, এটা নিয়ে ট্রায়াল রুমে গিয়ে একটু পরে দেখে আসো। জায়ান গাউনটা নিয়ে আরবিকে ট্রায়াল রুমে নিয়ে গেল, কারণ গাউনটা বেশ ভারী। জায়ান সেটা জায়গা মতো রাখলো। আরবি ভেতরে আসলে জায়ান বলে, একা একা পড়তে পারবে নাকি আমি হেল্প করব? আরবি জায়ানকে ঠেলে বাহির করতে করতে বলে, ইস শখ কত, দেখি বাহির হন এখন। জায়ান ট্রায়াল রুমের দরজায় ঠাস দিয়ে দাঁড়িয়ে আছে। এখন তো এভাবে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু শীঘ্রই এমন একটা সময় আসবে তখন তুমি চাইলেও আমাকে সরাতে পারবে না। আরবি লজ্জা পেল, বলল, উফ জানতো আপনি শুধু অসভ্য কথাবার্তা বলে, খারাপ লোক একটা। জায়ান হাসতে হাসতে সরে আসলো। আরবি দরজা আটকে এইবার ড্রেসটা পরলো, তাও বহু কষ্টে। অনেক যুদ্ধ করার পর অবশেষে পড়তে সক্ষম হলো আরবি। আরবি দেখলো ড্রেসটা পুরো ঠিক আছে। না জানি ওকে কেমন লাগছে দেখতে। একটা আয়না হলে ভালো হতো, তবে আর আয়না দেখতে চাইলো না আরবি। ড্রেসটা যেহেতু জায়ানের পছন্দ হয়েছে, তো এইটাই পরবে আরবি। জামাটা ঠিকই আছে ও সাইজ অনুযায়ী। আবারও যুদ্ধ করে খুললো জামাটা, নিজেকে ঠিকঠাক করে দরজা খুললো। আরবিকে দেখিয়ে জায়ান প্রশ্ন করলো, ড্রেসটা ঠিক আছে? হুম। বেশি হেভি? তুমি চাইলে আরো কিছু দেখতে পারি আমরা। আরবি হালকা হেসে বলল, কত কিছুই তো দেখলাম, এটাই সবচেয়ে সুন্দর, এটাই ঠিক আছে। জায়ান আবারও ড্রেসটা নিয়ে আসলো। তারপর দোকানদারকে বলল এটা প্যাক করে দিতে। এবার হলুদ আর বউ হাতের ড্রেস সিলেক্ট করলো। সেটা করতে বেশি সময় লাগলো না। হলুদের লেহেঙ্গা, হলুদ রঙের মাঝে জারি সুতোর কাজ করা, আর মিরর ওয়ার্ক, আর সেই সাথে স্টোন ওয়ার্ক তো আছেই। বউ হাতের লেহেঙ্গাটা নিল ফুল ব্ল্যাক, জারি সুতোর কারুকাজের মধ্যে গোল্ডেন স্টোন বসানো। সবগুলো ড্রেসই নজর কাড়া। জায়ানও ম্যাচিং সব শেরওয়ানি নিল আরবি ড্রেসের সাথে মিলিয়ে। এরপর জুয়েলারি শপে গেল তারা। সবগুলো কালেকশনের মধ্যে সিলেক্ট করা ড্রেসের সাথে মিলিয়ে জুয়েলারি কেনা হলো। মূলত আরবির A to Z যা যা কেনা হয়েছে সব জায়ান নিজে পছন্দ করে কিনেছে। আরবির খুব ভালো লাগছে এইভাবে জায়ানের সাথে সময় কাটাতে। লোকটা কি পাগলামিই না করছে। এই তো বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। এরপর এই দুজন সারা জীবনের জন্য এক হয়ে যাবে ওরা। এসব ভাবলে আরবির ধুকপুকানি যেন বেড়ে যায় দ্বিগুণ ভাবে। দেখতে দেখতে সপ্তাহ খানিক কেটে গেল। আজ আরবি আর জায়ানের গায়ে হলুদ। আরবিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আলিফা খুব সুন্দরভাবে সাজাতে পারে, ওই সাজিয়ে দিয়েছে আরবিকে। অবশ্য জায়ান আগেই বলে দিয়েছে কোনো রকম ভারী মেকআপ করা যাবে না। সেই হিসেবে আলিফা যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করেছে আরবিকে। হলুদ লেহেঙ্গা গায়ে জড়ানো, হালকা সাজ, চুলগুলো কাল করে কাঁধের দুপাশ দিয়ে সামনে এনে রাখা হয়েছে। সম্পূর্ণ কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে মেয়েটাকে, তাও আবার কাঠগোলাপ ফুল। জায়ান নিজে অর্ডার করে বানিয়ে এনেছে এটা। হাত ভর্তি চুড়ি, সাথে 2 হাতে কাঠগোলাপের ব্রেসলেট। মেয়েটাকে পুরো ফুলের রানী লাগছে। আলিফা গালে হাত দিয়ে বলে, ইয়ার তোকে যা লাগছে না, আমি ফিদা হয়ে যাচ্ছি। জায়ান ভাইয়া দেখলে তো পুরো পাগল হয়ে যাবে। আরবি লজ্জা মিশ্রিত হাসি দিল, বলল, তোকেও কি কম সুন্দর লাগছে? ইফতি ভাইয়া তো সবার সামনেই না তোকে জড়িয়ে ধরে দেখ, তখন দেখবো নে আমি। আলিফা আরবির কথা শুনে মুখ ফুলিয়ে বলে, ওই হাদারাম তা আবার সবার সামনে আমাকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আর তার না আমার চাইতো বেশি লজ্জা। আমিও সব লজ্জা টজ্জা অত পাই না। আরবি দুকোমরে হাত দিয়ে বলে, এই কথা যদি আমি আমার দেবরকে না বলেছি, ইফতি ভাইয়া লজ্জা পায়। তুই লজ্জা পাস না, তাই না? হ্যাঁ, আজই এটার হাতে নাতে প্রমাণ হবে। আরবি ফোনটা বিছানা থেকে হাতে নিল। অমনি আলিফা তেড়ে এসে আরবির হাত ধরল। আরবি ভ্রু কুচকে ফেলল, বলল, হাত ধরলি কেন? ছাড়, ইফতি ভাইয়াকে ফোন করব আমি। আলিফা আমতা করে বলে, আহা ছাড় না মেরি মা, আমার ভুল হয়েছে। এগুলো সে জানলে না সবার সামনে আমাকে আস্ত গিলে ফেলবে। আরবি খিলখিল করে হেসে উঠল। আলিফা মুখ ফুলিয়ে রাখল। এর মধ্যে আরবির ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতে আরবি মুচকি হাসল। তা দেখে আলিফা বলে, থুক্কু ভাইয়া ফোন করেছে তাই না?
থেমে আবার বলে, উফ, এতদিন স্যার স্যার বলে এসেছি, এখন ভাইয়া ডাকার সময় কনফিউজড হয়ে যাই। আরাবি হেসে ফেললো আলিফার কথায়। এদিকে ফোনটা বাজতে বাজতে কেটে গেল। আলিফা বলল, আহা, ফোনটা ধরলি না কেন? আচ্ছা আমি বাইরে যাচ্ছি, তুই কথা বল। হ্যাঁ, সায়ান ভাইয়া কিন্তুই ডাকলো বলে। কমিউনিটি সেন্টারে তো যেতে হবে, তাই না?